এগারোয় পরিবর্তন এসেছিল এই পশ্চিমবাংলায়। প্রায় 13 বছর কাছাকাছি এই রাজ্য সরকার মানে তৃণমূল সরকার তারা সরকারে আছে। একের পর এক মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন এবং সুপার স্পেশালিটি মানে সেখানে সুপার স্পেশালিটি চিকিৎসা পাওয়া যাবে তার পরিষেবা। কিন্তু লাগাতার যে চিত্র পশ্চিমবাংলার বুকে দেখা যাচ্ছে যে জেলায় জেলায় যেসব সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে সেখানে পরিষেবার নামে একদম জিরো এবং অষ্টরম্ভা। তাদেরকে চলে আসতে হচ্ছে সেই সব রোগীদেরকে একদম খোদ কলকাতার বুকে। কিন্তু কলকাতার বুকে এসেও কি যেসব বড় বড় সরকারি হাসপাতাল তাদের পরিষেবা কি পাচ্ছে, সেখানে কি সুস্থভাবে চিকিৎসা পাচ্ছে? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছে ডক্টর বিশ্বপতি মুখার্জি। নমস্কার আপনাকে ক্লাউড নেটওয়ার্কে। এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু আমরা প্রত্যেকটা জেলায় দেখেছি এবং বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী নিজে গিয়েও সেই সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধন করেছেন। কিন্তু যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, মানুষ চিকিৎসা পাচ্ছে না জেলাতে এবং সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। সামান্য একটা চিকিৎসা করাতে গেলে বা টেস্ট করতে গেলে সেখানে সেই মেশিনারিজও নেই। আসতে হচ্ছে সেই সুদূর কলকাতায় বা শহরের বুকে। এখানে এসেও কি তারা পরিষেবা পাচ্ছে না। কারণ যে চিত্র আমরা দেখছি মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে SSKM, সেখানে রাস্তায় রুগী পড়ে থাকছে, বেড পর্যন্ত পাচ্ছে না এবং চিকিৎসার বেহাল অবস্থা। সম্প্রতি আমরা দেখেছি চোখের অপারেশন মানে ছানি অপারেশন করতে গিয়ে কি পরিস্থিতির শিকার হলো সেই রুগীর পরিবার। কি বলবেন? হ্যাঁ, আমিও শুনেছি। আমি যদিও সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত নই, আমি সম্পূর্ণরূপে প্রাইভেট প্র্যাকটিস করি। আমার অত্যন্ত খারাপ লেগেছে যে সামান্য ক্যাটারাক্ট অপারেশন করতে গিয়ে এতগুলো মানুষ অন্ধ হয়ে গেছে। কোনো ইনফেকশনজনক কারণে, ইনফেকশনের জন্যই হয়েছে নিশ্চয়ই। এবার এই সুপার স্পেশালিটি হসপিটাল উনি করেছেন বিভিন্ন জায়গায় এবং এটা সেন্ট্রালের টাকাতেই হয়েছে। বুস্টুয়ালি প্রণব মুখার্জি বোধহয় এই টাকা পাঠিয়েছিলেন, আমি যতদূর জানি। সুপার স্পেশালিটি নাম দিয়ে এগুলো স্পেশালিটি বললেও হবে। সুপার স্পেশালিটি বলতে আমরা যেগুলো বুঝি যে প্লাস্টিক সার্জারি, ট্রমা কেয়ার, নিউরো সার্জারি, এগুলোর কোনোটাই ওখানে হয় না। তার মানে এগুলো শুধু স্পেশালিটি হাসপাতাল হয়ে আছে এবং প্রবলেম হচ্ছে এটা ঠিক এইগুলো চালানোর জন্যে বিভিন্ন জায়গায় যারা ফ্যাকাল্টি আছে, ধরুন মেডিকেল কলেজে গুলোতে কিছু ফ্যাকাল্টি আছে, তাদেরকে নিয়ে গিয়ে ওখানে নিয়ে চলে নিয়ে আসে। কারণ একসঙ্গে তো অত ডাক্তার তৈরি করতে পারবে না, তারা ওখানে নিয়ে যাচ্ছে কিছু লোককে, আবার ওখান থেকে আবার এখানে নিয়ে চলে আসছে। এরকম চলার জন্যে এরাও ঠিক ভালোভাবে কাজ করাটা সম্ভব নয় কোনো ডাক্তারের পক্ষে। প্লাস যেটা হয়, পোস্ট গ্রাজুয়েশন করার সময় একটা বন্ডের ব্যাপার আছে। এই ছেলেগুলোকে দিয়ে 3 বছর বা 5 বছরের কোনো বন্ড থাকে, এদেরকে পাশ করার পরেই সুপার স্পেশালিটি হসপিটালে ওই গ্রামে কাজ করতে হবে এই অর্থে ওখানে পোস্টিং দিয়ে দিচ্ছে এবং তাদেরকে ওখানেই করতে হচ্ছে। বেশ কিছু ডাক্তারকে ওখানে করতে হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু ফিল আপ হচ্ছে না। মানে একদম ওপর মহলের যারা করবে, যারা জিনিসটা চালাবে, চিন্তা করবে, এরা জাস্ট পাস করেই ওখানেতে করছে। স্বাভাবিকভাবে আমি তো একটা সুপার স্পেশালিটি হসপিটালে আমি জিজ্ঞেস করেছিলাম একবার, সেখানে শুধু সিস্টাররাই সবকিছু করে যায় এবং ডাক্তার তো থাকে মানে নেই, তো থাকবে কোথায়? এটা অত্যন্ত এবার সুপার স্পেশালিটি হসপিটাল যে নষ্ট হচ্ছে। আপনি নিজে ভালো করে ভাবুন যে মমতা ব্যানার্জির আগের বারে যখন পা ভেঙেছিল মেদিনীপুরে, তারপরে পা ভেঙে যিনি উনি করলেন, উনি কিন্তু ওই সুপার স্পেশালিটি ক্রস করে এসে পিজিতে এসে চিকিৎসা করতে গেলেন। তাহলে উনি নিজেই জানতেন যে সুপার স্পেশালিটি হসপিটালগুলো কতটা ভুলভাল জিনিস, সেই জন্য করেননি। কাজে সুপার স্পেশালিটি হসপিটাল সেই অর্থে শুধু সুপার ফ্লপ হসপিটাল বললে পরে স্বাভাবিক বলা হবে। কিন্তু মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন যে প্রশিক্ষণ দিয়ে 1 মাসের কি 20 দিনের প্রশিক্ষণ দিয়ে ডাক্তার তৈরি করে নেওয়া যাবে, এই ধরনের মন্তব্য করেছিলেন তিনি। এবং মানে তারপরে আমরা দেখেছি যে একটার পর একটা রোগীর মৃত্যু এবং সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে এই সরকারি হাসপাতালে দালাল চক্র। কি বলে, মানে একটা মানুষ চিকিৎসা করতে গেলে তাকে দালালের সম্মুখীন হতে হচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের রেট দিতে হচ্ছে তাদের, তারপরে তারা নাকি বেড পাবে বা তারপরে তারা পরিষেবা পাবে। কি বলবেন? প্রথমত বললি, প্রত্যেকটা জিনিসের জন্য একটা পরিকল্পনা লাগে। ওনার পরিকল্পনায় হয়তো 20 দিনে ডাক্তার তৈরি হতে পারে, উনি ট্রেডমিলে হেঁটে হেঁটে বাজেট তৈরি করতে পারে, এগুলো ওনার পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো কতটা হাস্যকর, কতটা ফলপ্রসূ হবে সেটা উনি নিজেও জানেন বা
কেন ভাবেন আমি জানি না, কোনো সুস্থ মাথার লোক এরকম জিনিস ভাবতে পারে বলে আমার মনে হয় না। দালাল চক্র ওখানে প্রচন্ড রকম ভাবে আছে, আমি অন্যদের কাছ থেকেও শুনেছি। ধরুন প্রত্যেকটা জায়গাতে, ধরুন এনআরএসে কোথাও কোনো পেশেন্ট ভর্তি হলো, তো আপনাকে সিস্টার রাখতে হবে, মানে এই ঘটনাগুলো ঘটে, কিন্তু খোঁজ নিলে জানতে পারবেন। তো মানে মাসি রাখতে হয়, হ্যাঁ বেসিক্যালি ওরা কয়েকজন মাসি আছে, তারা থাকবে। তো কোনো লোক যদি বলে যে আমরা গিয়ে আমাদের কেউ থাকবে, প্রথমে করে, তারপরে তো এরকম ঘটনা ঘটেছে, শুনেছি, এটা আমি তো নিজের চোখে দেখিনি, কিন্তু এই ঘটনা হঠাৎ করে দেখা গেল যে একজনের বাচ্চা ওখানে নেই, তখন সঙ্গে সঙ্গে এই লোকটাই ছিল, এই ভদ্রমহিলা ছিল, এই বোধহয় কোথাও বাচ্চাটাকে অন্য কোনো জায়গায় রেখেছে, এরকম ভাবে তার উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট করলো। তারপরে তো বাচ্চাটাও দিয়ে দেওয়া হলো, কিন্তু ওকে তাড়িয়ে দেওয়া হলো। আপনি ট্রলি নিতে যাবেন, ট্রলি নিতে গেলে প্রত্যেকটা ট্রলির জন্য 300 টাকা 500 টাকা যা খুশি তাই চার্জ করে। ট্রলি তো হসপিটালের সম্পত্তি, আপনি আপনার মোবাইলটা রেখে দিন, হ্যাঁ সেটা থাকলো, আপনি এসে ট্রলি ফেরত দেবেন, মোবাইলটা নিয়ে যাবেন। এবারে যেই মোবাইলটা নিয়ে যখন ফেরত দিতে এলো, তখন আর মোবাইল খুঁজে পাওয়া যাবে না, তখন তাকে টাকা দিয়ে সে মোবাইলটা নিতে হবে। এটা অদ্ভুত ধরনের জিনিস, কিন্তু এই জিনিসগুলো ঘটে, শুনেছি। ইনভেস্টিগেশন তো করার দায়িত্ব হচ্ছে সরকারের। আমি সত্যি মিথ্যে বলতে পারবো না, এগুলো আমার শোনা কথা, কিন্তু ইনভেস্টিগেশন সত্য তদন্ত করার দায়িত্ব কিন্তু সদিচ্ছা থাকলে সরকারের করা উচিত। ডাক্তারবাবু, আপনি একজন ডাক্তার, হতেই পারে আপনি সরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয়, আপনি প্রাইভেটে কাজ করেন, কিন্তু একজন ডাক্তার হিসাবে, একজন চিকিৎসক হিসাবে রাজ্যের এই বেহাল চিকিৎসা ব্যবস্থা বা যে হসপিটালগুলো যা ইনফ্রাস্ট্রাকচার এসে দাঁড়িয়েছে, সেখানে একটা ভালো টেস্ট করাতে গেলেও অনেক সময় বাইরে যেতে হয়, কারণ সরকারি হাসপাতালে সেই ধরনের মেশিনারিজ নেই, বা মেশিন থাকলেও সেটা খারাপ হয়ে পড়ে আছে, সেটাকে ঠিকমতো দেখাশোনা করা, সেই মেশিনগুলোকে ঠিক মতন সুন্দর করে রাখা, যত্ন করা, বা সেটাকে ঠিক মতন পর্যবেক্ষণ করা, সেই পরিস্থিতিও হাসপাতালের মধ্যে নেই। কি বলবেন একজন চিকিৎসক হিসাবে এই রাজ্য সরকারের এই যে রাজ্যের যে হাসপাতাল, তার এই অবস্থার মানে প্রেক্ষিতে আপনার বক্তব্যটা কি? অত্যন্ত দুঃখজনক। আপনি যেটা বলেছেন এটা সম্পূর্ণ রকম ভাবে সত্যি, সত্যিই কিন্তু চিকিৎসা, অনেক ডাক্তারই আছে তারা কিন্তু খুব ভালোভাবে চিকিৎসা করতে সবাই চায়, বেসিক্যালি সে সবাই চায় যে তার পেশেন্ট যেন সুস্থ হয়। সেটার মধ্যে যে কি আনন্দ আছে সেটা কিন্তু সাধারণ লোকের বোঝা সম্ভব নয়। সব পেশেন্ট বাঁচবে না, এটা সম্ভব নয়, কিন্তু বাঁচানোর চেষ্টা করতে হবে, তার ইনফ্রাস্ট্রাকচার লাগবে। আমি আপনাকে জিনিসটা বলছি কিভাবে জিনিসগুলো চলে বা এইগুলো হয়। ইনফ্রাস্ট্রাকচার ধরুন একটা আপনার যে কোনো একটা মেশিন করতে গেলে কোনো একটা বড় কোম্পানি থেকে যখন কিনছে, তাদের সঙ্গে একটা অ্যানুয়াল মেনটেন্যান্স করতে হয়। এবার এই অ্যানুয়াল মেনটেন্যান্স ওদের সঙ্গে চুক্তি করে দেয় যে তুমি 4 ঘন্টার মধ্যে যদি তুমি এটাকে সারিয়ে না দিতে পারো, ধরুন একটা বিশাল বড় এক্সরে মেশিনে, তার যদি 4 ঘন্টা না চালে পরে তোমার কিন্তু টাকা কাটা যাবে বা তোমার কিছু করতে হবে, এই চুক্তি থাকে। এই চুক্তিগুলো কিন্তু করা হয় না অনেক ক্ষেত্রেই সরকারি হাসপাতালে। বড় বড় যেগুলোতে ডায়াগনস্টিক সেন্টার আছে, এরা কিন্তু করে রাখে, কারণ নাহলে তাদের চলবে না, তারা 3টে করে মেশিন কিনে রাখবে না। এবারে যে মুহূর্তে ওটা খারাপ হলো, ওই খারাপ হয়ে পড়েই থাকলো, এই খারাপ হয়ে পড়েই থাকলো, আস্তে আস্তে জং পড়লো, জিনিসটা নষ্ট হলো, কিন্তু অ্যানুয়াল মেনটেন্যান্স ওইভাবে জিনিসটাকে চুক্তিটা করে না। চুক্তিটা করে না বলে তাদেরও কোনো বাধ্যবাধকতা থাকে না, এরকম জিনিসগুলো চলে। এটাও কিন্তু সরকারকে পরিকল্পনাহীনভাবে চলছে বলেই হচ্ছে। এটা কিন্তু উনিও হয়তো জানেন না, কারণ ওনারও পক্ষে জানা সম্ভব নয়, মানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী। এনাকে এই জিনিসগুলো জানা দরকার, এইগুলো করা হয়। আরো আপনি আরেকটা কি প্রশ্ন করলেন আমাকে একটু আগে? এই বিষয়টাই ছিল যে এই যে মানে মেনটেনেন্স করা হবে না কেন, মানে আপনি বলছেন যে এটা স্বাস্থ্যমন্ত্রী অব্দিও জানে না, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর কাজ তো প্রত্যেকটা বিষয়ে জানা, তার কাছে তো রিপোর্ট যাবে, সে তো রিপোর্ট তলব করবে, কেন জানতে পারছে না? এটাই কি কোথাও ল্যাক অফ অ্যাডমিনিস্ট্রেশন? না, এইগুলো মেনটেনেন্স বা এগুলো করার জন্য একটা সরকারি হাসপাতালে যে দামে মেশিন কেনা হয়, তার যত কাটমানি খায়, সেই কাটমানির জন্যে ওইগুলো চুক্তিগুলো থাকে না। এটা কিন্তু একটা সিমেন্সের মেশিন কিনলে তার থেকে কতটা কাটমানি খাচ্ছে, বা সিমেন্স হয়তো দিল না, অন্য কোনো কোম্পানি, ছোট কোম্পানি থেকে নিল, সিমেন্স হয়তো এরকম করবেই না, এবং তাদের সঙ্গে কাটমানি খাওয়ার জন্য এই ধরনের চুক্তি থাকে। সেটা মাননীয়ার জানার কথা নয়, কারণ ওনাকে তো জানানোই হয় না জিনিসটা। ওনার যদি ইনভেস্টিগেট করে জিনিসটা দেখা উচিত, তবেই তো জিনিসটা চলবে, বা যারা জানে সেরকম লোককে জানাতে হবে। ধরুন আমি জানি না, এটা আপনাকে
বলছি ধরুন 7-8 বছর আগে একটা পেশেন্টের, আমাদেরই গ্রামের পরিচিত একটা পেশেন্টের হঠাৎ করে মাথায় চোট লেগেছিল। তার ভর্তি হয়েছে SSKM এ। সেখানে কিন্তু ওনাদেরই নাম লেখা আছে, করা হয়েছে নিউরোসার্জারি হবে। নিউরোসার্জারির একটা বার হোল হয়ে যা ব্লাড জমে আছে সেটা বার করা হবে। তো ওই পেশেন্টটাকে ওখান থেকে ট্রলি করে টিনে প্রায় 1/2 মাইল দূরে তার সার্জারি রুমে নিয়ে যাওয়া হলো। ওখানে সার্জারি করে আবার 1/2 মাইল দূরে টেনে নিয়ে এসে আবার এখানে রাখা হলো। এই পেশেন্টগুলো যদি সঙ্গে সঙ্গে সেই জায়গায় করে আইসিইউতে রাখা হতো, কারণ যত মুভমেন্ট করবে তার তো আবার প্লট হওয়ার সম্ভব আছে, এবং পেশেন্টগুলো মারা গেল। সেদিন দেখেছিলাম 3টে পেশেন্টের বার হোল হয়েছিল। বার হোল যেটা হচ্ছে খুব নিউরোসার্জারির খুব মিনিমাম ধরনের অপারেশন। প্রথম মানে একটা যদি লিস্টের মধ্যে 10টা অপারেশন থাকে তার মধ্যে 5টাই বার হোল থাকে, এবং 3টে পেশেন্টই দেখলাম সেদিন মারা গেছিল। সেটাকে ভালো করে দেখতে হবে কেন হচ্ছে এই জিনিসটা তো ওনার জানার কথা নয়, ওনাকে হয়তো সেইভাবে তথ্যগুলো দেওয়াও হয় না। কিন্তু আমি বিশ্বাস করি না যে মাননীয় মুখ্যমন্ত্রীও এটাকে মৃত্যুগুলোকে তার কাছে কাঙ্ক্ষিত, কিন্তু ওনাকে দেওয়া হয় না, বা ওনার আশেপাশে যারা আছে তারা দেয় না, বা তারা অন্য কিছুর মানে স্বর্ণের লোভে হয়তো জিনিসগুলোকে চেপেই যায় যে আমরা করে দিলাম না। পরিকল্পনা থাকবে। একটা শিল্প তৈরি করতে গেলে যেমন আপনাকে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে, তোলাবাজি যেন না করতে পারে সেগুলো দেখতে হবে, তবেই তো শিল্প লোক আসবে। তোমাকে হাসপাতাল তৈরি করলো সেটা চালানোর জন্য কিন্তু এই জিনিসগুলো তৈরি করতে হবে। আর শুধু স্বাস্থ্য শুধু একমাত্র নার্সিংহোম বা হসপিটাল দিয়ে চলতে পারে না। একটা স্বাস্থ্যের মধ্যে পরিবেশ লাগবে, মানসিক পরিস্থিতি লাগবে। তার একটা লোকের মানসিকভাবে সেই যদি তার রোজগার চলে যাচ্ছে, এতগুলো হকার উচ্ছেদ করছে, তার রোজগার, সে তো এমনিতেই মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। তো সেই লোকগুলো শুধু তো স্বাস্থ্য, আপনি বাড়িতে গ্রামের রাস্তাঘাটে অক্সিজেন কম, এত ধুলোবালি, তো স্বাভাবিকভাবে সমস্তগুলো খাওয়া দাওয়ার মধ্যে এত পলিউটেড জিনিসগুলো, এইগুলো সবগুলো যদি কারেক্ট না করেন, শুধু হাসপাতালে ছুঁচ দিয়ে আর একটা ইঞ্জেকশন দিয়ে স্বাস্থ্য পরিষেবা ফিরিয়ে আনা যায় না। এটা একটা বৃহৎ পরিকল্পনা, বৃহৎভাবে নিয়ে আসতে হবে জিনিসটা। সেই জন্যই এখানে একটা স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত রকমভাবে অসফল এবং হচ্ছে না। ডাক্তারবাবু, এই যে দালাল চক্রের কথা বলছি, একটা হাসপাতাল, সরকারি হাসপাতালে যেতে গেলে প্রথম স্টেপ অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্স থেকে শুরু করে একটা বেড পাওয়া থেকে শুরু করে একটা মাসি বা আয়া বা বিভিন্ন স্টেপ যখন এগোবে, এমনকি যখন কোনো টেস্ট করতে দিচ্ছে, সেই টেস্ট কোথায় হবে, কিভাবে হবে, কোন ডিপার্টমেন্টে গিয়ে হবে, সেইখান পর্যন্ত দালাল চক্র ঘুরে বেড়াচ্ছে। এবার কোনোভাবেই কি এই দালাল চক্রের যে রাজ বা বারবারন্ত, সেটা কি সরকার জানে না, সরকার অব্দি পৌঁছয় না, বা স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা কি? এই প্রশ্ন তো উঠছে। দেখুন, এটা তো আমি বলতে পারবো না পৌঁছায় না। আমার পর্যন্ত পৌঁছালে যে সরকারি কোনো সংস্থার সঙ্গে যুক্ত নয় আর ওনার কাছে পৌঁছায় না, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। হয়তো পৌঁছায়, কি কারণে চুপ করে আছেন আমি সেটা বলতে পারবো না, কারণ তারা হয়তো বিভিন্ন একটা দলকে ভোট দেয় সেই জন্যে, বা ওখান থেকে হয়তো কিছু জিনিস আসে, হ্যাঁ, সে তোলা আসে, তার জন্য হয়তো দেন না। কারণ এই জিনিসটা অত্যন্ত খারাপ, এই জিনিসটা ওনার কাছে পৌঁছায়নি, এটা আমার মন থেকে বিশ্বাস হচ্ছে না। কিন্তু আমি বিশ্বাস করতে চাইছি এই জন্যে, কারণ ওনার পক্ষে এটা না হলে পরে উনি, মানে আমি এখনকার ওনার কথা বলছি না, যখন এসেছিলেন সেই উনি যদি জানতেন, তাহলে এর নিশ্চয়ই কিছু পরিষেবার দিকে উন্নতি করতে পারতেন। সেই উনির কথা বলছেন যখন এসেছিলেন, মানে 2010-2011, 2010-11 উনির সাথে 24-এর উনির তফাৎ কেন মনে হচ্ছে আপনার? অসম্ভব। এ তো মানে দেখুন, সেই সময় আমি ভোট দিয়েছিলাম, এখন আর দিই না। আমি ওনার কার্যকলাপ দেখে স্বাভাবিক, আমি তো দিয়েছিলাম ওনাকে ভোট, কিন্তু এখন আর দিতে পারি না। আমার নিজেরই হাত কাঁপে, কোথায় পড়ে যাবে কি করে বলবো। তো আমার তো মনটা তো আমার, কিন্তু অনেক উন্নয়ন তো হয়েছে, যেমন প্রচুর, যেমন সুপার স্পেশালিটি প্রচুর হয়েছে। আমরা দেখেছি নীল সাদা রং প্রচন্ড, সব বিল্ডিং এ সুন্দর করে সবুজ দিয়ে ঘিরেছে, সেখানে গার্ডেন করা হয়েছে, সেখানে পরিবেশ যাতে ভালো হয় তাকে সাজানো হয়েছে, আলো দেওয়া হয়েছে, ঝাঁচকচকে রাস্তা হয়েছে, জল পরিষেবা পাচ্ছে মানুষ, ইলেকট্রিসিটি পাচ্ছে। আগে প্রচুর কারেন্ট যেত, এখন কলকাতা শহরের বুকে কারেন্ট যায় না, পরিষেবা তো পাচ্ছে। তাহলে কেন আপনার মনে হচ্ছে 11 আর 24-এর মধ্যে তফাৎ? দেখুন, একটা বাচ্চা যখন জন্মায় তার ওজন
2 কেজি 800 হচ্ছে স্বাভাবিক। আস্তে আস্তে 11-12 বছরে তার ওজনটা কিন্তু অনেক বেড়ে যায়। আপনি ভাবুন, মানে যাই কিছু করুন, আস্তে 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 সে যদি খাওয়া দাওয়া ঠিক মতো পায়, সে উন্নত হবে এবং স্বাভাবিকভাবেই হবে। তো এই যে উন্নতিটা দেখছে, এটা তো স্বাভাবিক উন্নতি, বা উন্নতি যদি বলেন আর কি, শুধু নীল সাদা রং করাটাকে উন্নতির মধ্যে আমি ধরছি না। আর কারেন্ট যায় না, এটা তো খুব স্বাভাবিক। কোনো কারখানায় নেই তো কারেন্ট যাবে না কেন? কারখানায় সব থেকে বেশি কারেন্ট নিত, তো কারখানায় নেই তো কারেন্ট যায় না, এটা খুব স্বাভাবিক। কিন্তু এইগুলো উন্নতির মাপকাঠি হতে পারে না। আর উন্নতির মাপকাঠি তো আমি বললামই আপনাকে, এইভাবে তো উন্নতি করতে গেলে কি করতে হয়, সাধারণ মানুষ চোখে দেখলেই সেটা বুঝতে পারে কোনটাকে উন্নতি বলে, কোনটাকে উন্নতি বলে না, কোনটা উন্নতি কোনটা অবনতির। এই ডিফারেন্স তো আমাদের কাছে করে দিতে হবে না। আমরা জানি বলেই বলছি যে উনি উন্নতি করার হয়তো উনি করতে পারেন না বা আটকে গেছেন। কারণ না হলে পরে একজন মেয়র ওই রকম ধরনের ওখানে ধর্মাচরণ করবেন যে তাকে কনভার্ট করতে হবে, তাকে এখনো পর্যন্ত মেয়রের আসনে থাকতে হবে, যে এটা উন্নতি বলবো না অবনতি বলবো। মানে পরের দিন তৃণমূলের লোকেদেরকে জিজ্ঞেস করলাম, একটা ছেলেকে পরিচিত, কি রে তুই কি সৌভাগ্য নিয়ে জন্মেছিস না দুর্ভাগ্য নিয়ে জন্মেছিস? এখন তো এই প্রশ্নটাই সব তৃণমূলের লোককে করা উচিত, তুই দুর্ভাগ্য নিয়ে জন্মেছিস না সৌভাগ্য নিয়ে জন্মেছিস? তাহলে তো মুখ্যমন্ত্রীকে প্রথমেই করা উচিত, কারণ মুখ্যমন্ত্রী নিজেই তো ব্রাহ্মণ ঘরের মহিলা। তিনি সৌভাগ্য না, মানে অ্যাজ পার ওনার মেয়রের কথা অনুযায়ী যদি আমরা ধরি। আমি ব্রাহ্মণ বুঝি না, আমি এইটুকু বুঝি তিনি মানুষ, উনিও মানুষ, মানুষের সঙ্গে মানুষের মতোই আচরণ করা উচিত। কে কি ধর্মে কনভার্ট হবে, কি করবে, এই কথাগুলো একটা ওই রকম পোস্টের লোকের বলা উচিত নয়, কখনোই বলা উচিত নয়। বা একসঙ্গে যখন এক গাদা টুপি রেখে যখন করি, এই কথাগুলো বলা মানে একটা শক্তি প্রদর্শন করা। কিন্তু ঘটনাগুলো তো তাই নয়। এই নিয়ে একটা আপনাকে ছোট গল্প বলতে পারি, আপনি বুঝতে পারেন যে মুসলিমদের মধ্যে বিশাল ঐক্য আছে, এই গল্পটা ছড়ানো হয়। এই কথাটা ওনার বলার অর্থ কি? অন্যদের ভয় দেখানো ছাড়া আর কোনো কারণ নেই। একটা নবাব ছিলেন, সেই নবাবের একজন মন্ত্রী ছিলেন খুব কাছের। তো সেই নবাবকে বললেন, যে মন্ত্রী বললেন, নবাব অনেক দিন ধরে তো আপনার সঙ্গে আমি মন্ত্রিত্ব করেছি, আর জানেন ইসলামিক কায়দায় আপনিও আমার ভাই, ইসলামিক পাদ্রী বললেন, হ্যাঁ আমরা দুজনে ভাই। মেনে নিচ্ছেন? হ্যাঁ। ওই নবাব, তাহলে আপনার যে এত সম্পত্তি, তাহলে এর অর্ধেক ভাগ তো আমায় দেওয়া উচিত। ভাগ তো ভাই যখন মেনেই নিচ্ছেন, তখন নবাব অনেকক্ষণ চিন্তা করলেন, কি দাঁড়াও, বাইরে চলে গেলেন। চলে এসে তারপরে একটা হাত মুঠো করে রেখেছেন, বলে যে তুমি যে নবাব কি ভাবলেন দেবেন? বলে হাতটা খোলো তোমার। হাতের মধ্যে দিয়ে দেখলো একটা আদুলি। বলি আদুলি দিলেন আপনি আমাকে? পুরো, আমি তো সম্পত্তির অর্ধেক চেয়েছিলাম রাজত্বের। বলে শোনো, অন্য ভাইরা এখনো জানে না, অন্য ভাইগুলো জানলে তুমি আদুলি আর পাবে না। মানে ওটা তো সবাই ইসলামিক ব্রাদারহুড, এক গাদা তো ভাই, সবাই যদি ভাই হয় তো আদুলিটাও তো জুটবে না। তো ওই রকম ভাবে তো মানে প্রত্যেকটা জিনিসেরই বিভিন্ন রকম বলা হয়, জিনিসটা বলতে পারে। তো এই কথাটা হচ্ছে জিনিসটা, যে প্রত্যেকটা জিনিসের ওনারা পরিকল্পনাহীন ভাবে করেন। আমি আপনাকে এই যে 40টা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, আপনাকে আমি একটা জিনিস বলতে পারি, এই জিনিসগুলোতে প্রচুর টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসেছে। আমি আপনাকে তথ্য যা বলছে এইগুলো আপনার, কারণ হেলথটা হচ্ছে একদম স্পেশালি মানে আপনার স্টেট সাবজেক্ট, সেন্ট্রালেরও আছে কিন্তু স্টেটটাই হচ্ছে মেন। এখানে 2020-21 সালে 15 কোটি টাকা বোধহয় এসেছিল, বা 95 কোটি টাকা এরকম হবে। 2021-22 সালে 1654 কোটি টাকা এসেছিল, 22-23 সালে 1252 কোটি টাকা এসেছিল ফ্রম ন্যাশনাল হেলথ মিশন। এবং এখানেতে প্রত্যেকটা যে হেলথের জন্য যে আপনার মানে সুস্বাস্থ্য কেন্দ্র বলে নীল সাদা রং করে ঘর করে দিয়েছেন, কিন্তু এগুলো করার কথা ছিল আয়ুষ্মান আরোগ্য মন্দির বলে, সেগুলো করেননি, নাম পাল্টে দিয়েছেন। এই টাকাগুলো যে এসেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এবং করেছিল কাজ, এই যে নীল সাদা রং করলো, লোকেদের কতটুকু সুবিধা হলো? নীল সাদা রং তো নিশ্চয়ই লোকেদের স্বাস্থ্যের জন্য লাগবে না। তো সেইটা, এই পরিকল্পনাটা কিন্তু ওনাদের করতে হবে। বা আপনাদের এই কথা প্রসঙ্গে নিশ্চয়ই আসবে আপনার স্বাস্থ্য সাথী। একদম, আমি এরপরেই বলবো। স্বাস্থ্য সাথীতে আপনার আগে ছিল একটা বোধহয় কোনো কোম্পানিকে দিয়েছিল, যেখানেতে আপনার মোস্ট প্রবাবলি ইফকোটকিও হতে পারে, অন্য কিছু হতে পারে, আমি ঠিক ভুলও বলতে পারি আমি। তো সেখানে স্বাস্থ্যসাথী হয়েছিল। স্বাস্থ্যসাথী তারপরে যখন যে লোকটা গাড়ি চালাবে বা যে লোক আর যে গাড়ি চড়ছে,
যখন সবারই জন্য স্বাস্থ্যসাথী করে দিল, জিনিসটার কোনো মর্যাদা থাকলো না। আয়ুষ্মান ভারত যেমন স্পেসিফিক্যালি যারা সমাজের আর্থিকভাবে অনুন্নয়নে আছেন তাদের জন্যই মানে একটা আয়ুষ্মান ভারত, সেটা তো হচ্ছে না। প্রত্যেকেই স্বাস্থ্যসাথী, সেটা তো আমরা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও দেখছি, সবার জন্য লক্ষ্মীর ভান্ডার, সবার জন্য মানে যিনি বিউটি পার্লারে গিয়ে 5,000 টাকার চুল স্ট্রেটনিং করে তার জন্য লক্ষ্মীর ভান্ডার। না, সেটাই তো পরিকল্পনাটা, তো বেসিক্যালি তো ভোটের জন্য লক্ষ্মী ভান্ডার। স্বাস্থ্যের জন্য তার মানে স্বাস্থ্যের জন্য তো আয়ুষ্মান ভারত স্বাস্থ্যের জন্য হতে পারে, কিন্তু স্বাস্থ্যের জন্য আপনার স্বাস্থ্যসাথী প্রকল্প হতে পারে না। আপনি যখন স্বাস্থ্যসাথী প্রকল্প হলো, আমার মনে আছে যে মমতা ব্যানার্জি এরকমভাবে ছবি নিয়ে তুলেছিলেন, তার মানে কি উনি ওনার যে পরিচালনা যেগুলো করছিলেন হাসপাতাল, সেগুলোতে উনি ফেলিওর হয়েছেন বলেই তো এই স্বাস্থ্যসাথী প্রকল্পটা করেছেন। না, যেটা হচ্ছে না বলে বিভিন্ন জায়গাতে আমি যদি নিজের ঘরের রান্নাঘরটাকে ঠিক করব না, আমি কি রোজ কি মানে বাইরে হোটেল থেকে খাবার এনে খাবো নাকি? সেটা তো হয় না। তো সেই জন্যই করেছেন। এবং স্বাস্থ্যসাথীতে তারপরে এখন অ্যাসিওরেন্স পলিসি, মানে দেবতাদের মতো যে আমি তোমাকে দেবো, তার নার্সিংহোম বলে নেবে কি করে? দেবো বলে তো যদি নাই দেয় তা তো হবে না। এখন অ্যাসিওরেন্স পলিসি, এখন গভর্নমেন্টই টাকাটা দিচ্ছে, সেই জন্য সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, আর নতুন করে নিচ্ছে না। কারণ এখন টাকাটা দিতে হচ্ছে গভর্নমেন্টকে। হতো বলে তাও বা কিছু হতো, এখন সেই জন্য কিন্তু আটকে যাচ্ছে। এবং দেখবেন সব থেকে দুঃখজনক, আমি না মানে অভিষেক ব্যানার্জির কথাটা বলতে হবে, উনি বোধহয় সব থেকে দুঃখ আছেন। কারণ দেখুন ওনার বোধহয় স্বাস্থ্যসাথী কার্ড আমি নিয়ে ছবি দেখিনি, ওনাকে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন কিনা মমতা ব্যানার্জি জানি না। সেই জন্য বেচারি হয়তো এখন এই বিভিন্ন প্রাইভেট জায়গাতে চিকিৎসা করে বেড়াচ্ছেন, মাঝে মাঝে আমেরিকাও যেতে হয় চিকিৎসা করতে। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কি সুবিধা হতো, ওনার এখানেই করতে পারতেন চিকিৎসাগুলো। তো ওনাদের বাড়ির কোন লোকটা বা ওনারা কেউ স্বাস্থ্যসাথীর সুযোগ নিয়েছেন, এটা একটু প্রকাশ করলে ভালো হয়, তাই মানুষের কাছে ভালো বার্তা যাবে যে হ্যাঁ আমি স্বাস্থ্যসাথীতে করেছি। একটা 14,000 টাকার 14,000 সামথিং এ একটা ওপেন হিস্টেক্টমি করার বাজেট। তো ওষুধপত্র কোনো নার্সিংহোম, তারপরে আমাদের ছুটির সময় আমাদের অ্যাম্বুলেন্সও ডেকে দিতে হবে তাকে দিয়ে, এটা কি হওয়া পসিবল? এই জন্য কি হয়, রিইউজ হয়। আপনি দেখবেন এই যেগুলো নার্সিংহোম গুলোতে নিয়েছে বা করছে, ওই ক্যাথেটার থেকে আরম্ভ করে গ্লাভস গুলো সব ধুয়ে শুকিয়ে আবার স্টেরাইল করছে। আমি এই করছে, না হলে ওরা তুলবে কোথা থেকে? আর বাগড়ির কোনো একটা ওষুধ নিয়ে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে, কারণ 3 দিন মধ্যে তাকে ছেড়ে দেবে। তারপরে কি হলো, এবার যদি সেই ডাক্তারটার ইনফেকশনের কেস খায়, তখন তো ডাক্তারটা ফাঁসবে। সে করবে কেন? কিন্তু ক্যাথেড্রাল তো ওইভাবে আবার পরিশোধন করে আবার ব্যবহার করা যায় না, ডিসপোজ করে দিতে হয়। আমি শুনেছি, এবং এটা আপনাকে আমি শুনেছি, আমি তো এগুলো তদন্ত করা দরকার, এই জিনিস আমি শুনেছি, এটা শুনেছি। এবং এইভাবে না হলে ওরা চালাবে কি করে, করতে পারে এই জিনিসগুলো। ডাক্তারবাবু, এই স্বাস্থ্যসাথী নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বারবার কিন্তু মানে সরাসরি খুব কড়াও হয়েছেন এবং বার্তাও দিয়েছিলেন প্রত্যেকটা নার্সিংহোমকে যাতে সবাই নেয়, এবং যদি কোনোভাবে কোনো হাসপাতাল সেই স্বাস্থ্যসাথী কার্ড রিজেক্ট করে দেয় তাহলে তার লাইসেন্স পর্যন্ত বাতিল হবে। একবার নয়, বিভিন্ন সময় তিনি এই বার্তা দিয়েছেন এবং কড়া হয়েছেন, তারপরেও নেওয়া হয় না। তাহলে কোথাও কি মুখ্যমন্ত্রীর নির্দেশকেও অগ্রাহ্য করছে এই রাজ্য? তা কেন করবে? ওনার নির্দেশে তো নিতেই পারবে। এখন সরকারি দিচ্ছে কিনা খুব সন্দেহ আছে। আপনাকে তো ভাবতে হবে আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটাতে করা সম্ভব কিনা। করা সম্ভব হলে তো তারা করবে। একটা 14,000 সামথিং টাকাতে একটু ওপেন হিস্টেক্টমি করা সম্ভব? তাকে তো ক্যাটগার্ড দিয়ে সেলাই করতে হবে, এটা তো সম্ভব নয় তাকে ভাইকেল দিয়ে সেলাই করবো। তার হার্নিয়া হলে তখন কে দেখবে? বা ওই একটা অ্যান্টিবায়োটিক দিয়েই ছেড়ে দিল, সেটা তো ডাক্তারের হাতে না, সে তো বসে বসে ইঞ্জেকশন দিচ্ছে না। এবারে যদি ধরুন সেই পেশেন্টটার কোনো প্রবলেম হলো, কেসটা কে খাবে? তখন তো গালাগালটা ডাক্তারকেই দেবেন। সে ডাক্তারটা করবো কেন? এটা হয় নাকি? এটা হওয়া সম্ভব? উনি যদি ওটা 14,000 টাকা নিয়ে লোকের সঙ্গে কথা বলে বলতে পারেন যে না এর মধ্যে হতে পারে, তবেই সেটা করবে। কারণ উনি কারোর সঙ্গে কি সে পরামর্শ করেছেন যে এটা সত্যি সত্যি কত টাকা খরচা হতে পারে, কত টাকা দিতে পারে। আবার যে টাকাটা আপনি যদি ডাক্তারকে দেন, 2,000 টাকা 3,000 টাকা যদি দিতেও হয় নার্সিংহোমকে, তার তো মানে সেটাও কি সম্ভব? কোনো একটা অ্যানাস্থেটিস্ট অ্যাসিস্ট্যান্ট সবগুলো নিয়ে করা, এটা করা সম্ভব? এটা করা সম্ভব না। একটা অবাস্তব জিনিস যদি কল্পনা করেন তো স্বাভাবিকভাবে কেউ নেবে না, ভয় পাবে। আমি জানি না রিউজ হচ্ছে কিনা, কিন্তু রিউজ হওয়া ছাড়া কোনো অপশনও আমি খুঁজে পাচ্ছি না কিন্তু এই জিনিসগুলো। নাহলে করবেটা কোথা থেকে? এটা হতে পারে না কখনো, ওই টাকাতে করা সম্ভব নয়। আর এখন এটা অ্যাসুরেন্স পলিসি, এটা সরকারি টাকাটা দেয়,
যখন থেকে সবারই জন্য হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে স্বাস্থ্যসাথী চলে না। তো উনি কেন অভিষেক ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ডটা করেননি আমি জানি না করেছেন কিনা, কিন্তু করলে পরে নিশ্চয়ই উনি স্বাস্থ্যসাথীতে এত বড় 7 লক্ষটা মার্জিনে গেলে যেখানে জনগণের খুব কাছের লোক, নিশ্চয়ই 7 লক্ষের উপর মার্জিনে জিতেছেন যখন, তো উনি নিশ্চয়ই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করাতেন। নিশ্চয়ই ওনার করা হয়নি বলে ওনাকে স্বাস্থ্যসাথী কার্ড রেখে আমেরিকাতে চিকিৎসা করাতে যেতে হয় বা এখানে এসে বেসরকারি একটা হাসপাতালে করতে হয়। সেগুলো খোঁজ নিয়ে আপনাদের দেখতে হবে বা সরকারকেও দেখার জন্য ভাবছি, চিন্তা করা উচিত। একদম শেষ প্রশ্ন যাব যে এই যে রাজ্যের বেহাল অবস্থা হাসপাতালগুলোর, সেখান থেকে পরিকাঠামো উন্নত করে, চিকিৎসার মান উন্নত করে বা পরিষেবা আরো উন্নত করে যে জায়গায় রাজ্যকে নিয়ে যাওয়ার প্রয়োজন সেই জায়গায় এখনো পর্যন্ত রাজ্য পৌঁছতে পারেনি। প্রায় 13-14 বছর হতে চললো, 13 বছর। কি বলবেন এই জায়গাতে যেতে গেলে আপনি একজন ডাক্তার হিসেবে প্রাথমিক কোন কোন জায়গাগুলোকে ঠিক করা উচিত, মানে কোন কোন জায়গাগুলো প্রাথমিকভাবে সঠিক করা উচিত বা কোন পরিষেবাগুলোর দিকে বেশি লক্ষ্য দিয়ে জায়গাটা ঠিক করা উচিত, মানে অ্যাজ আ ডাক্তার হিসেবে আপনার মতামতটা কি? দেখুন, ম্যান পাওয়ার বাড়াতে হবে এবং একটা বেডে 4-5 জন থাকলে ক্রস ইনফেকশনের চান্স বাড়বে। এটা হয় না কখনো। আপনাকে যাকেই আসবে ভর্তির বেড বাড়াতে হবে এবং সেরকমভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা মুখের কথা নয়, 13 বছরে করে এখনো অন্তত পক্ষে 4-5 বছর লাগবে। অন্য বাড়ি নিতে হবে যেখানেতে আপনার ইনফ্রাস্ট্রাকচার এবং লোক ঠিক করতে হবে যে এই লোকটা করবে, এতগুলো সিস্টার আবার তৈরি করতে হবে, এতগুলো টেকনিশিয়ান তৈরি করতে হবে, সেই চুক্তিগুলো ঠিক করে করতে হবে, কারণ ওখানে ইউজ তো হবে। আজকে প্রত্যেকটা জায়গায় যে ইকো এক্সরে দিয়ে সিটি করাচ্ছে, আপনি একটা সিটি মেশিন আপনি সত্যি সত্যি দেখুন, যদি সরকারি হাসপাতালে যেগুলোতে করছে সেগুলো কিন্তু চলছে ইকো এক্সরেতে। আপনি মেডিকেল কলেজে ওখানে দেখবেন ইকো এক্সরেতে করছে, ওদের সিটি মেশিন কিন্তু অত খারাপ হয়, কারণ ওদের অ্যানুয়াল মেনটেন্যান্স দেখুন ওইভাবেই করা থাকে। হলে তোমাকে 4-5 ঘন্টার মধ্যে সারিয়ে দিতে হবে, এদের সেগুলো করা থাকে না। বিভিন্ন রকমের জিনিসে চলে যাচ্ছে, কেনা হলো, কিছু টাকা এদিকে এলো ওদিকে এলো, সেটা হয়তো উনিও জানেন না। আমার মনে হয় না উনি জানলে পরে ওরকম করবেন, সেটাই ওনার লক্ষ্য রাখলে পরে এই জিনিসটা স্টেপ বাই স্টেপ করতে সময় লাগবে, জিনিসটা করা সম্ভব। এক বেডে যদি 4-5 জনকে প্রেশারাইজ করে যে সারাক্ষণ ধরে তোমার এই হলে পরে এই করে দেবো তোমাকে, একটা পেশেন্টে যখন বলেছিল, আমি জানি যে একটা মানে ফেনারগান বা কিছু এরকম একটা মিনিমাম একটা ওষুধ লাগবে বা কিছু লাগবে, এরকম একটা ছেলে ভেবেছিল লিখবে বলে, লিখলে পরেই আবার তখন বলবে যে হাসপাতালে পাওয়া যায়, কেন পাওয়া যাবে না। সেটা লিখতে গেলে তাকে অন্তত কত সময় লাগবে। একটা পেথিলিন ফেনারগান আনাবার ক্ষমতা থাকছে না যেখানেতে, সেখানে সেই লোক ছেলেটাও তো ভয়ে ভয়ে থাকছে, সে কেন করতে যাবে। ডাক্তার এবং চিকিৎসক এবং আপনার পেশেন্টের মধ্যে একটা সুসম্পর্ক বা রিলেশন তৈরি করা উচিত। এটা এমন একটা জিনিস তৈরি করে দেওয়া হয়েছে যে এখানে ডাক্তার পেটা বই করো। ডাক্তার কখনোই কোনো পেশেন্টের খারাপ করতে চায় না, সে যাই ভাবুক না কেন। একজন যে লোকটা কোয়াক সেও চাইবে না, কখনোই চাইবে না। সে ভুল করতে পারে কিন্তু চাইবে না কখনো। আমিও তো গ্রামে চাকরি করতাম, 2 বছর 1 মাস করেছিলাম, আমি দেখেছিলাম কোয়াকের যখন ভুল আমি তাকে ডেকে পাঠাতাম, আমি ডেকে পাঠিয়ে তাকে আমি শেখাতাম, বলছি দেখো তোমার এই জিনিসটা ভুল হয়েছিল, এগুলো করো না। কারণ আমি জানি আমি নাও থাকতে পারি, কিন্তু ওর হাতে গাদা গাদা পেশেন্ট আসবেই প্রথমে, কারণ সে অতদিন ধরে ওদেরকে ভালো করে অ্যাটলিস্ট কোনটা পাঠাতে হবে কোনটা পাঠাতে হবে না সেইটা বুঝুন। হ্যাঁ, আমি মানে সাপের কেটেছে সন্ধ্যেবেলাতে, রাত্রেবেলা 2-2:30টার সময় আমার কাছে নিয়ে এসছে, ওঝাতে সব কমিয়ে দিয়েছে, এখন শুধু একটুখানি দুর্বল হয়ে আছে, আপনি একটু দেখুন। আমার সামনেই ওর শেষ নিঃশ্বাসটা নিল। একটা বাচ্চা ছেলে, তার ডায়রিয়া হয়েছে। একটা ডায়রিয়া হলে আপনি কি করবেন? প্রথমেই হচ্ছে যে জায়গা থেকে হচ্ছে সেই পুকুর বা খাল, সেইটাকে আগে আপনি প্রোটেকশন নিন, আর এখানেতে মানে সেই পেশেন্টকে ট্রিট করুন। বাচ্চা ছেলে সেখানেতে রেখে দিয়েছে, ড্রিপ চালাতে গেছে পারেনি, নিয়ে এলো ভোরবেলা, 6-8 ঘন্টা দেরি করেছে, ডায়রিয়া হয়ে চোখের সামনে ড্রিপ চালাতেও সুযোগ পায়নি, মরে গেল। সেটা কি ডাক্তারের দোষ আছে? কিছু করার আছে নাকি? এটা হয় নাকি কখনো? কি করা যাবে? প্রথমে এই যে বুদ্ধিটা লোকের কাছে, মাথার কাছে বোঝাতে হবে যে তোমাকে কোন জায়গা পর্যন্ত কোয়াকদের রাখতে হবে। নিশ্চয়ই তারা এতদিন ধরে করছে, তাদেরকে বোঝাতে হবে যে তোমরা কতটা পর্যন্ত রাখতে পারবে, কখন ছাড়তে হবে, কত তাড়াতাড়ি ছাড়তে হবে, কোন অসুখে। প্রাইমারি বেসিসে জিনিসগুলো দিতে হবে, তাহলে দেখবেন আস্তে 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 জিনিসটা হবে, সচেতন হয়ে যাবে। তাকে যদি আপনি কমপ্লিকেশন শেখান, সে নিজেই বুঝতে পারবে যে আমি কোনটা নেব কোনটা নেব না। আরো একটা জিনিস আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করব, এই সরকারি হাসপাতালে যে দালাল চক্র চলছে, এটাকে
সুন্দরভাবে দেখতে হবে এদের পেছনে কে আছে, দল মত নির্বিশেষে এদেরকে অ্যারেস্ট করে এদের শাস্তি দিতে হবে। এই দালাল চক্র থাকলে সাধারণ গরিব রুগীরা যারা কিছু বোঝে না তাদের কাছ থেকে এইভাবে তাদের প্রতারণা করা হচ্ছে, এবং তাদের রাগটা হচ্ছে কিন্তু আপনার উপরে। কাজে আপনাকে কিছু ঠিক করতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই দালাল চক্র থেকে বেরিয়ে আসতে হবে এবং ভাঙতেই হবে। না হলে পরে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা একটা পাঠতালে আপনার ঠিক হবে এবং শয্যা বাড়াতে হবে। বেডের পরিমাণ না বাড়লে এক বেডেতে 2-3 করে থাকলে ক্রস ইনফেকশন হয়ে এমনিই খারাপ হবে। আইসিইউ বাড়াতে হবে। আপনি দেখবেন পিজিটিতে আইসিইউতে যতগুলো আছে ক্যাচ পেশেন্টে বেশি ভর্তি থাকে, বেডই পায় না। এত ক্যাচ, মানে বিভিন্ন রাজনৈতিক নেতাদের, এবং তারা কখন বলবে তখন ছাড়তে হয়। তো আপনি গিয়ে পিজিতে আজকে একটা বলুন যে একটা পেশেন্টের জন্য বেডের জন্য তাদের বসে থাকতে হবে, তারা পাবে না। ততদিনে এনার হয়তো ওপরে চলে গেলেন আর ওই বেডটা আর লাগলো না, এবং ওখানে সুস্থ হয়ে যাওয়া পেশেন্টকেও বেডে রেখে দেওয়া হয় যদি রাজনৈতিক ইনফ্লুয়েন্স থাকে। এইগুলো থেকেও বেরোতে হবে আমাদের। মানে এই বিষয়গুলো নিয়েও যদি রাজ্য সরকার কাজ করে বা দেখে, অনেকটা ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হবে আশা করা যায়। 100% তাকে দেখতে হবে, না দেখলে তো হবে না। এটা তো দেখতেই হবে, না দেখলে উনি তো উন্নতি করার জন্যই মুখ্যমন্ত্রী হয়েছে, তো উন্নতিটা তো করতে গেলে ওনাকে এগুলো ভাবতেই হবে। এবং সব থেকে বড় কথা, গরিবের মুখ্যমন্ত্রী, তিনি সবসময় বলে মা মাটি মানুষ, এবং উনি গরিবের কথাই ভাবেন, গরিবের মুখ্যমন্ত্রী। গরিবের মুখ্যমন্ত্রী বলে কোনো কথা হতে পারে বলে মনে হয় না। মুখ্যমন্ত্রী সবারই, যতদিন আছেন ততদিন ওনাকে আমার মুখ্যমন্ত্রী বলেই মানতে হবে। গরিব বড়লোক বলে কিছু হয় না। গরিবদের আমরাও দেখি, গরিবের ডাক্তার, গরিবের মুখ্যমন্ত্রী, গরিবের এইসব কথাগুলো বলার কোনো যৌক্তিকতা নেই। উনি মানুষের মুখ্যমন্ত্রী হওয়াটার চেষ্টা করাটাই ভালো। মামাটি মানুষ শুরু না হয়ে প্রকৃত মানুষদের উপকার করার জন্য যদি মুখ্যমন্ত্রিত্বটা ওনার কাছে রেখে দেওয়াটা উচিত। চেষ্টা করুন ভালো করার জন্য। শুভেচ্ছা রইল ওনার প্রতি, শুভনন্দন রইল, শুভনন্দন রইল। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।